সন্তানের মতো আমরা যারা যারা ব্যাকস্টেজে তৈরি করেছি, প্রতিটি কলাকৌশলী থেকে প্রত্যেকে এই 10 বছর ধরে আমাদের বিভিন্ন ইমোশনাল মুহূর্তে, পারিবারিক মুহূর্তে, আনন্দের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় লোকে জিজ্ঞেস করেছেন ধূমকেতু কবে আসবে, কারণ তারা সে আবেগ চেপে রাখতে পারেননি। এটা কম কথা নয়। আপনাদের আমি এইটুকুনি কথা দিতে পারি এই পুরো টিমের তরফ থেকে, আপনারা নিশ্চয়ই দেব শুভশ্রীর অনেক ছবি দেখেছেন, আপনারা এত বড় ফ্যান তাদের, এবং তাদের ওই সময়ের প্রেজেন্সের জন্য আজকে এত মানুষ এখনো আসছেন। শুধু এইটুকুনি বলতে পারি ওদের দুজনের সিনেমার জার্নির একটা নতুন যুগ শুরু হবে এই ছবিটা দিয়ে। এই ছবি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছে যাবে, আপনাদের একটা কথা মনে হবে যে এই 9-10 বছর অপেক্ষা করাটা বৃথা হয়নি। আমি কৃতজ্ঞ আমাদের টিমের প্রত্যেকের তরফ থেকে যে আপনারা এই অধীর আগ্রহে 9-10 বছর একটা ছবির জন্য অপেক্ষা করেছেন, আর মাত্র কয়েকটা দিন বাকি। ধন্যবাদ। কৌশিকদা, আরেকটা ব্যাপার আমি জিজ্ঞেস করতে চাই। বাংলার সবচেয়ে বড় মেগাস্টার এবং লেডি সুপারস্টারকে একসাথে তুমি এনেছো এই ছবিতে। দেব শুভশ্রীর সাথে কাজ করার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো সবার সাথে। যে সময় ওদের সাথে কাজ করছি তখন ওদের বয়স অনেক কম, স্বাভাবিকভাবেই। আর যখন ছবি রিলিজ হচ্ছে তখন দেব মেগাস্টার এবং লেডি সুপারস্টার সেই তকমাগুলো ওদের নামের পাশে ওরা অর্জন করে নিয়েছেন। যেটা মজার ঘটনা ঘটেছে, দেব শুভশ্রীর সেই সময়কার বাণিজ্যিক ছবির জগৎ থেকে ওদের যেই জার্নি অভিনেতা হিসেবে, আজকের পরপর দেব নিজের প্রযোজনায় অন্য ধারার ছবি করতে করতে নিজের অভিনেতা সত্তা এবং তার সিনেমার প্রতি অনুরাগের যে ডেফিনেশনটা আপনাদেরকে বদলে দিয়েছে, এবং সে প্রজাপতি হোক, টনিক হোক, বিভিন্ন ছবির মধ্যে দিয়ে দেব বারবার, এবং লাস্ট খাদান, সেটা আমাদের আগের পরিচিত বাণিজ্যিক ছবির মতো নয়, তার ডেফিনেশন বদলে অভিনেতা দেব আমাদের সামনে চলে এসছে। শুভশ্রীও পরপর একের পর এক ছবি করতে করতে আজকের দিনে গৃহপ্রবেশ পর্যন্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি, গৃহপ্রবেশের কাছে এসে শুভশ্রীর এতদিনের জার্নিতে পরপর অভিনেত্রী হিসাবে তাকে অন্য জায়গায় নিয়ে এসছে। কাজে আজকে শুভশ্রী লেডি সুপারস্টার শুধু নয়, এক সুপার অভিনেত্রী। দেব শুধুমাত্র মেগা স্টার নয়, আর মেগা অ্যাক্টর। এবং সেই কারণের জন্যে আমার কাছে খুব আনন্দ, শুধু এই 9-10 বছর ধরে ধূমকেতু ছবি অপেক্ষা করে থাকেনি, ছবিও যেরকম তৈরি হয়েছে, পাশাপাশি এই দুটো মানুষ আজকে অন্য জায়গায় আপনাদের মনের মণিকোঠায় পৌঁছেছে। এটার জন্যে আমার অবশ্যই মনে হয় এদের দুজনের অধ্যাবসায় এবং এদের দুজনের সিনেমার প্রতি কমিটমেন্ট, ভালোবাসা এবং ক্রমশ বদলে যাওয়া সময়ের প্রতি সজাগ থেকে নিজেদেরকে বদলানো থাকা, ওদের দুজনকে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ দাদা। ইন্দ্রদীপ দা, তোমার কাছে আমার একটা জিনিস জানার আছে। আচ্ছা, এই যে যখন খাদান রিলিজ করেছিল, আমরা চারিদিকে দেখতে পেয়েছি যে সিঙ্গেল স্ক্রিনগুলো ওপেন হয়ে যাচ্ছে, অনেক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল খুলে যাচ্ছে। গৃহপ্রবেশের সময়ও কিন্তু আমরা একই জিনিস দেখতে পেয়েছি, অনেক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল। এবার দুজন একসাথে আসছে, তোমার কি মনে হয় বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল কটা খুলবে? সব কটা খোলা উচিত। আর ওরা আবার এলে তাহলে নতুন আরো কিছু সিনেমা হল তৈরি হওয়া উচিত। হবে সিনেমা হল তৈরি? আরে জোরে একটু হয়ে যাক, এই জোশটাই তো চাই। থ্যাংক ইউ দাদা। সবাই খুব চুপচাপ কেন এত? হ্যাঁ, একটু চুপচাপ লাগছে সবাইকে। কি হচ্ছে এটা কি? একটু রোহন, হ্যাঁ, একটু গরম করে দেবো। আসবে বললাম তো। আচ্ছা, দেবকে আপনারা ভালোবাসেন তো? সারা রাত্রি শুটিং করে একটা ও চা খাচ্ছে, চা খাবে না? খাবে না, হয়তো চা খাবে বলেছে, একটু এসেই গেছে। কৌশিক দা, একটু মেকআপটা নিয়ে আমি কিছু জানতে চাই। এই যে মেকআপটা, দেবদার মেকআপটা, এই মেকআপ যিনি করেছিলেন সারা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড়। উনি কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন, এবং আমাদের এই ছবি রিলিজের পিছনে অত্যন্ত দুঃখের জায়গা, আজকে বিক্রমজিকে এনে এই ছবিটা দেখানো যাচ্ছে না। আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে এটা একটা অবিস্মরণীয় মুহূর্ত, একটা প্রস্থেটিক মেকআপকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়, কতটা নিখুঁত করে, এবং প্রত্যেকটা গালের ভাঁজ থেকে শুরু করে তার প্রত্যেক কটা
পক্সের দাগ পর্যন্ত কত নিখুঁতভাবে বার করে আনা যায়, এটা একটা শিল্প। একটা কল্পনাকে কিভাবে বাস্তব করে নেওয়া যায়। আমরা ভেবেছিলাম একজন বয়স্ক কাউকে নেব, কিন্তু এই পাশে বসে থাকা ভদ্রলোক জেদ ধরলো, আমাকে দার্জিলিং থেকে টেনে নৈনিতাল নিয়ে গেল, আর বিক্রম গাইকোয়াড়কে এনে বললে মেকআপ হবে। আমরা এখানে প্রথম এক রাউন্ড করে পছন্দ হলো না, বম্বেতে গিয়ে আবার মেকআপের ট্রায়াল হলো দেবের। এই মেকআপটা তখন আমরা অ্যাচিভ করলাম এবং চোখে দেখতে পেলাম। রাত্রি 3টের সময় মেকআপ শুরু হতো, মেকআপটা শেষ হতো সকাল 8টা, 8:30। 3টের সময় খাওয়ার খেয়ে নিতে হতো অভিনেতাকে, দেবকে। কিছু গলা ভাত এই সমস্ত খেয়ে নিত, তারপর আর কিচ্ছু খেতে পারতো না, শুয়ে থাকতো। 8টা পর্যন্ত মেকআপটা চলতো। 4 জন মেকআপ আর্টিস্ট একসাথে মেকআপ করতো। আমি এক বিন্দুও বাড়িয়ে বলছি না। 8টা, 8:30টার সময় মেকআপ শেষ হলে ও সেটে আসতো 9টা, 9:15 এরকম সময়। তখন থেকে রাত্রির 8টা পর্যন্ত এই মেকআপই থাকতো। ফলের রস বা অন্যান্য জুস ছাড়া কিছু খেতে পারতো না, কারণ মাসেলসগুলো নড়লে এই মেকআপটা ক্ষতি হতে পারে। মুখ বন্ধ করে দিনের পর দিন এটা সহ্য করে দেব এইটাকে বহন করেছে, যার ফল আপনারা এখানে দেখছেন। এবং আপনারা ওর হয়ে আমি থ্যাংক ইউ বলছি। এবং সিনেমা হলে গেলে বুঝতে পারবেন, শুধুমাত্র ভালোবাসাবাসী, পছন্দের মনের কথা বলা, মন খারাপ চিঠিপত্র, তার বাইরেও গিয়ে একটা পরিশ্রমের সিনেমা হয়। সেই পরিশ্রমটা এই সিনেমার মধ্যে রয়েছে, এইটাকে একটা অন্য মর্যাদায় পৌঁছয় প্রত্যেকটি টিম মেম্বার এবং অভিনেতা অভিনেত্রীর পরিশ্রমের জন্য। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আমি একটা কথা বলছি। আজকে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমরা মাস্টার মশাই বলি কৌশিক গাঙ্গুলিকে। আজকে মাস্টার মশাই জন্মদিন, আপনারা সবাই বলবেন না একবার হ্যাপি বার্থডে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এরকম কোনো জন্মদিনে আমার এত বছরে এতজন একসাথে বলেনি থ্যাংক ইউ। রানাদা, কেক ব্যাকস্টেজে হয়ে গেছে, দেবো না। আচ্ছা রানাদার কাছে আসি আমি একটু। আমি অনুপমদাকে একটু অপেক্ষা করতে বলছি, সবার পরে অনুপমদার কাছে আসবো। রানাদাকে আমি জিজ্ঞেস করতে চাই, এই যে ছবিটা 10 বছর আগে তোমরা তৈরি করেছো, সবাই একটা জায়গায় এসেছো, এত খাটাখাটনি করে তৈরি করেছো, কিন্তু তারপরে যখন রিলিজ হচ্ছে তখন এত উন্মাদনা, এত ভালোবাসা। আজকে রাস্তায় যখন আমি আসছিলাম, জ্যামে আমার গাড়ি আসতে পারছিল না, কারণ সবাই ঢাক ঢোল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে আমাদের এই উৎসবের জন্য, এই ইভেন্টের জন্য। এটা এক্সপেক্ট করেছিলে? এটা ভেবেছিলে কখনো হবে? হ্যাঁ, বিশ্বাস করুন, এটা আমি 10 বছর আগেই ভেবেছিলাম। তার জন্যই এই স্কেলে ছবিটা বানানো, এরকমভাবে বানানো। সিনেমাটা দেখলে সবাই বুঝতে পারবেন। আর একটা জিনিস এক্সপেক্ট করেছিলাম, সেটা এত ঠান্ডা থাকলে বলতে পারছি না। আরে কি হলোটা কি? কথা শুনতে চাইছো না নাকি? এটা কিন্তু আমার মান সম্মান জড়িয়ে যাচ্ছে না, এখানে। রোহন, এই ছবিটার উত্তেজনা যদি না বাড়ে, তাহলে কি দেব শুভশ্রী বারবার হবে? তাহলে কি আছে, কি বলা হয়েছিল যে বক্স অফিসে 30 পার, দেব শুভশ্রী বারবার, মনে আছে? আমি বলবো বক্স অফিসে 30 পার, আপনারা সবাই বলবেন, তোমরা সবাই বলবে দেব শুভশ্রী বারবার হবে। এমন জোরে চিৎকার করতে হবে যাতে শিলিগুড়ি থেকে শোনা যায়। রাজি আছে? হবে? বলবো বক্স অফিসে 30 পার, বক্স অফিসে 30 পার, দেব শুভশ্রী বারবার, বক্স অফিসে 30 পার। আরো একটা কথা মনে আছে, অনেক পুরনো আমাদের ছোটবেলার সিনেমায় আমরা একটা স্লোগান দিতাম যে হলে হলে হাউসফুল, দেব শুভশ্রী বিউটিফুল, মনে আছে? হয়ে যাবে? হলে হলে হাউসফুল, হলে হলে হাউসফুল, আরো জোরে। হলে হলে হাউসফুল। হচ্ছে না, শিলিগুড়ি থেকে শোনা যাচ্ছে না, এটা নজরুল মঞ্চের বাইরে আসছে না। অনুপম, আচ্ছা অনুপম তো গানের এই সময় পেছন যা দিকে করার একটু করে জোরে তোলা, কি করছিস? বক্স অফিসে 30 পার। চুপ আছে, এদিকটা কে? এটা কি দেবের এই fan? এনার্জি এনার্জি এটা কি দেবের এনার্জি। fan না শুভশ্রী ফ্যান? কোন দিকে এনার্জি? কোথায়? বক্স অফিসে 30 পার, বক্স অফিসে 30 এদিকে পার, দেব শুভশ্রী বারবার, বক্স অফিসে 30 পার, দেব শুভশ্রী বারবার, বক্স অফিসে 30 পার। দেব শুভশ্রী বারবার। হলে হলে হাউসফুল, হলে হলে হাউসফুল, হলে হলে হাউসফুল। আর একটা আছে, আজকে আমরা এই বাংলা সিনেমার উদযাপন করছি। আমরা সবাই বাঙালি, এত বছর ধরে সবাই বাংলা সিনেমা বানাচ্ছে, তাই একবার আমার সঙ্গে চিৎকার করে বলতে হবে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ, ধন্যবাদ। 14ই আগস্ট
ধূমকেতু আসছে সিনেমা হলে। আমি সোজা চলে যাচ্ছি অনুপমদার কাছে। গানে গানে গানটা সুপারহিট, অলরেডি ভাইরাল হয়ে গেছে, সবাই শুনছে কি, তাই তো? কেমন লেগেছে গানটা? তো এই গানটা তৈরি করার সময় যদি কিছু ঘটনা তুমি বলো, গানটা কিভাবে তৈরি করেছিলে তুমি? সবাইকে নমস্কার, আর কৌশিক দাকে শুভ জন্মদিন। থ্যাংক ইউ। সত্যি ধূমকেতু রিলিজ হচ্ছে ভাবাই যাচ্ছে না। 10 বছর আগে যখন এই গানগুলো নিয়ে কাজ হচ্ছিল, তোমরা কি জানো যে এই গানগুলো আমার হার্ড ডিস্কে পড়েছিল? এবং আমি যে স্টুডিওতে রেকর্ড করতাম, সেই স্টুডিওটা বন্ধ হয়ে গেছে। আমি ভয় পেয়েছিলাম যে গানগুলো বোধহয় হারিয়ে গিয়েছে এবং এই গানগুলো আর কোনোদিন কোনো মানুষ শুনতে পাবে না। দুঃখে থাকতাম, রানাদাকে বলতাম, কৌশিকদাকে বলতাম, দেব মাঝে মাঝে ফোন করতো। কিন্তু সেই দিন আজকে এলো, যেদিন ধূমকেতু মুক্তি পেতে চলেছে, এবং সেই গানগুলো এত কাছের, এই গানগুলো যে সেগুলো মানুষের কাছে পৌঁছাতে পেরে এবং মানুষ যখন সেগুলো শুনছে, তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে, এত ভালো লাগছে বোঝাতে পারবো না। এবং এই গানে গানে যখন রেকর্ড করেছিলাম, তোমরা শুনেছো অরিজিৎ আর শ্রেয়ার কণ্ঠে। ওদের বয়স 10 বছর কম ছিল। অরিজিতের গলা, শ্রেয়ার গলা এখন অনেকটা আলাদা হয়তো, কিন্তু সেইটা রেকর্ডেড ছিল এবং সেইটাই আমরা মানুষকে শোনাতে পেরেছি। ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবং যেটা আশ্চর্য লেগেছে, তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো এই গানগুলোকে, আমি ব্যক্তিগতভাবে কিন্তু এতটাও আশা করিনি। তোমরা সেই আশাটা অনেক দূর নিয়ে গেছো। একটা জোরে হাততালি হতে পারে তোমাদের জন্য? তা সেই গানে গানে রইলো। এবং তাছাড়াও আরও 3টে গান তৈরি হয়ে পড়েছিল সেই সময়। একটা গানের নাম মা, তোমরা শুনেছো? মা তৈরি হয়ে পড়েছিল, সেটা এই কিছুদিন আগে মুক্তি পেয়েছে। এছাড়া আরেকটি গান তৈরি হয়ে পড়েছিল, যেটা এখনো রিলিজ করেনি, হয়তো আগামী সপ্তাহে কৌশিকদার, রানাদা বলতে পারবে যে কবে রিলিজ করবে। তবে এই ছবিতে আরেকটি গানের প্রয়োজন ছিল, যেটা কৌশিকদা আমাকে বহুদিন আগেই বলেছিল। যেহেতু ছবিটার কাজ আটকে গেছিল, তাই সেই গানটা তখন তৈরি হয়নি, তৈরি হয়েছে 2025-এ, এবং সেই গানটার নাম হবে না দেখা। তোমরা শুনেছো হবে না দেখা? থ্যাংক ইউ সো মাচ। ঈশানের গলায় এটা তোমরা শুনেছো। এই গানটা কিন্তু একদম নতুন তৈরি করা। সুতরাং পুরনো নতুন মিলিয়ে ধূমকেতুর অ্যালবাম, এবং আমার ভাগ্য যে হার্ড ডিস্কটা হারিয়ে যায়নি এবং হার্ড ডিস্কের গানগুলো হারিয়ে যায়নি, তাই সেই ফ্লেভারটা তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আমি শুধু অনুপমদাকে একটু থেকে যেতে বলবো মঞ্চে। একটা কথা বলার আছে, হ্যাঁ প্লিজ প্লিজ। সেটা হচ্ছে যে যখন এই ছবিটা আটকে ছিল অনেক দিন ধরে, হয়তো অনেকে অনেক রকম আলোচনা আমরা করেছি, অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু একটা কথা বলার নয়, না বললেই চলবে, আজকে আমরা একটা মিস করে যাব। এটা হচ্ছে যখন বিভিন্ন কারণে আমাদের সিনেমাটা আটকে ছিল, মূলত আজকে বলছি যে মূলত কিছু আইনগত সমস্যার কারণে বোম্বের একটা কোম্পানির সাথে, যখন এই সমস্ত হার্ডেল আমরা ফেস করছি, এটা প্রথমেই বলা ছিল, কিন্তু লাস্টে না বললে এটা টিআরপি বাড়বে না। তখন দুজন লোক ছিল যারা আমাকে সবসময় বলতো যে চিন্তা করো না, সমস্যা মিটে যাবে। একজন দেব আর একজন শুভশ্রী। আমি প্রতি মাসে অ্যাটলিস্ট একটা করে টেক্সট পেতাম দেবের কাছ থেকে, এবং ইন্টারেস্টিংলি দেবের কাছ থেকে যদি টেক্সট আসতো, হয় তার একদিন আগে অথবা একদিন পরে শুভশ্রীর একটা টেক্সট আসতো। এটা কি কানেকশন আমি জানি না, ঠিক আছে? এইটা আচ্ছা, কৌশিকদার কাছেও যেত একই সময়। কৌশিকদা মিস করে গেল, এগুলো আপনাদের ট্রিভিয়াতে থেকে যাবে। এই যে কসমিক কানেকশন, সেটা থেকেই হয়তো ধূমকেতুর জন্ম হয় কসমিক ওয়ার্ল্ডে। আর একটা কথা লাস্ট বলছি, যে আমাদের এই 10 বছর আটকে থাকায় অনেক যন্ত্রণা তো আমরা সহ্য করেছি, আমাদের সাথে যন্ত্রণাটা আরও কয়েকজন সহ্য করেছে। সেটা হচ্ছে দেবের পরিবার, শুভশ্রীর পরিবার, আমার পরিবার, কৌশিকদার পরিবার। কৌশিকদার মাতৃবিয়োগ হয়েছে, মা মারা গেছেন, তার ফেসবুক পোস্টে এসে লোকে লিখেছে যে ধূমকেতু কবে রিলিজ হবে। আমার ভালো দিন খারাপ দিন, আমার ফেসবুক পোস্ট, সব জায়গাতে ধূমকেতু কবে রিলিজ হবে, এটা বিরাট প্রশ্ন ছিল। তাই আজকে দেবের বাবা এখানে আছেন, তিনি আমার এই ছবির প্রযোজকও, দেবের পরিবারও এখানে আছেন। কাকু সবসময় আমাদেরকে সাহস জুগিয়েছেন। আমার মা আছেন, আমার দিদি আছেন, আমার দাদা বৌদি আছেন, সবাই আছেন। দেবু আঙ্কেল মানে শুভর বাবা, তিনি আসেননি আজকে, তিনিও অনেক
আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। এই প্রত্যেকটা মানুষের যন্ত্রণা 10 বছরের একবার আমরা যদি আজকে না বলতাম তাহলে কিছুটা অসম্পূর্ণ থেকে যেত। কিন্তু যেটা মিস করবো এবার, ওই কবে ছবিটা রিলিজ হবে তুমি চিন্তা করো না, দেব শুভশ্রীর টেক্সট, সেটা হয়তো এবার পরবর্তী ছবির জন্য আসবে, আমার জানা নেই। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ, সবাই ভালো থ্যাংক থাকুন। ইউ স্যার। শুধু 14 তারিখ দেখা হচ্ছে অনুপম তো? দাকে আমি বলবো একটু মঞ্চে থাকি। 14 তারিখ দেখা হচ্ছে তো? 14 তারিখ দেখা হচ্ছে তো, এবার একটু এনার্জি দে ভাই তোরা, আমার মান সম্মান থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাড়ায় যদি কেউ জোরে। না দেখে পাড়ায় থাকতে দেবেন না। সবাই ভাই বোন বন্ধু বান্ধব মাসিমা পিসিমা সবাইকে নিয়ে হলে গিয়ে 14 তারিখ, একটাই নাম ধূমকেতু, সবাই মিলে একবার ধূমকেতু, একবার সবাই মিলে হলে হলে হাউসফুল, হলে হলে হাউসফুল। অনুপম দা, একটু তোমার কাছে গান শুনবো এবার, সবাই বলেছে গান শুনতে চায়, শুনবে তো? গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। সবাই একসঙ্গে গাও। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। তারপর আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালো বাসা করো না। সবাই আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালো বাসা করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। পুরো গান শোনার জন্য কনসার্টে আসতে হবে, পুরো গান শোনাবো। তবে অনুপম দা মা গানটা একবার। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি বলো না, আমি গাইবই। যখন এসেছি একটা গোটা গান তো শোনাবই, তাই তো? তোমাদের জন্য আমার অত্যন্ত প্রিয় গান মা। ট্র্যাক প্লিজ। মনটা খুবই চাইছে মা তোমার কাছে যাই, তোমার ঘরের এক কোণায় তোমার পাশে দাঁড়াই। পিঠে বাঁধা খুব ওজন, সবাই বুঝছে ভুল, মাথায় ভীষণ ব্যথা মা, ছোঁয়াও তোমার আঙুল। ঘুমোতে দাও ডেকো না, ঘুমোতে দাও ডেকো না মা। আমার যত খেলনা মা আগলে রেখো সব, হয়তো আমি ফিরবো না, ফেরা অসম্ভব। হাতটা ছেড়ে গেছে আজ, তাই কি লাগে ভয়, মাথায় ভীষণ যন্ত্রণা, কি জানি কি হয়। ঘুমোতে দাও ডেকো না, ঘুমোতে দাও ডেকো না মা। আমি জানি তুমি সব বোঝো, রাত বালিশে মুখ গোজো মা। তুমি বলবে যাস না ওরে, আমি বলি দেখো চুপটি করে মা। আজ থেকে তুমি খুঁজো না
হয়তো আমি ফিরবো না, ফেরা অসম্ভব। হাতটা ছেড়ে গেছে আজ, তাই কি লাগে ভয়। মাথায় ভীষণ ব্যথা মা, কি জানি কি হয়। ঘুমোতে দাও, ডেকো না। ঘুমোতে দাও, ডেকো না মা, ডেকো না। ঘুমোতে দাও, ডেকো না মা। জোরে জোরে হাততালি সবাই মিলে। আর একটা গান এখন সবার মুখে মুখে, আর দেখা হবে না, আর হবে না দেখা। হ্যাঁ, একটা হবে হবে শিওর। এত আস্তে আস্তে কথা বললে কিন্তু হবে না, চিৎকার করতে হবে, বুঝিয়ে দিতে হবে কেন দেখা হবে। কোনো কিছু এমনি এমনি হয় না, ঠিক আছে? হ্যাঁ, ছবিতে আরেকটি প্রেমের গান দরকার ছিল, যেখানে দুজনের সম্পর্কটাকে আরেকটু বোঝানো যায় যে কি হতে চলেছে ছবিতে, পূর্বাভাস এবং ছবিটার গল্পটা এগিয়ে নিয়ে যায়। এবং এই মুহূর্তে এই সময় তৈরি হয়েছিল এই গানটা, কোনোদিনও হবে না দেখা বা হবে না দেখা। এবং এই গানে কণ্ঠ দিয়েছি ঈশান মিত্র। ঈশানের জন্য একটা জোরে হাততালি, ঈশানকে আমি মঞ্চেও ডাকবো। আর একটু জোরে হাততালি হতে পারে ঈশানের জন্য। একটা মাইক দাও। ঈশানের জন্য একটা মাইক পেলে ভালো হয়, তাহলে আমরা একসাথে শোনাতে পারবো গানটা। আমার অত্যন্ত প্রিয় ভোকালিস্ট সিঙ্গার ঈশান, এবং এর আগে আমরা কাজ করেছি, আমরা হিন্দি ছবিতে কাজ করেছি। পরি বলে একটি ছবি রিলিজ করেছিল, তোমরা শুনেছো হয়তো ঈশানের কণ্ঠে সেখানে একটি গান। বহুদিন বাদে বাংলায় আমার সঙ্গে ঈশানের এই গানটি, হবে না দেখা। ট্র্যাক প্লিজ। তুমি যে সেদিন গান শোনালে আমায়, আর কি কখনো শোনাবে। মনে হয়েছিল চিরদিনের সেই গান, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে। ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে। এ বুকে আগুন ছিল আঙুলে আঙুল, দেখা হতে পারে ভেবে কতটা ব্যাকুল। সব কিছু মনে পড়ে যায় আজ, সব কিছু মনে পড়ে যায়। ওই কাঁধে মাথা রেখে দু চোখ বুঝে আমাদের কেউ আর পেল না খুঁজে। সব কিছু মনে পড়ে যায় আজ, সব কিছু মনে পড়ে যায়। আর কোনো দিনও হবে না দেখা, আর কোনো দিনও হবে না। এখনো তোমার চোখ আমাকে কাঁদায়। এখানে পথের শেষ, এখানে বিদায় বলো না। বলো না।
জলে পা ডুবিয়ে কত হেঁটে গেছি ভুলে গিয়ে অভিমান যত সব থেমে গেলে পরে শুধু নীরবতা মনে হয় সবই গত জন্মের কথা আর কোনো দিনও হবে না দেখা আর কোনো দিনও হবে না আর কোনো দিনও হবে না দেখা আর কোনো দিনও হবে না এখনো তোমার চোখ আমাকে কাঁদায় এখানে পথের শেষ এখানে বিদায় বলো না বলো না বলো না বলো না আরো জোরে হাততালি ওটা হওয়া উচিত, অনেক জোরে হাততালি হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ, এত ভালো ভালো গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অনুপম দা, থ্যাংক ইউ। আমি অনুপমদের জন্য হ্যাঁ, মানে please, যত please বলি তত কম পড়ে যায়। এই মানুষটা দেবদা, ইন্দ্রদীপ স্যার, এরা মানে কোনোদিন এইটা কোনো আর্টিস্টকে ফিল করায়নি কি তুমি নতুন বলে এই গানটা তুমি গিয়েও না। দে অলওয়েজ ফট ফর হু ডিজার্ভ দ্য সং। তো থ্যাংক ইউ দাদা, তুমি পরিতে সুযোগ দিয়েছিলে, তোমার হাত ধরে ইন্ডাস্ট্রিতে শুরু, দেবদার হাত ধরে ইন্ডাস্ট্রিতে শুরু, তাই আজকে তোমার সাথে দাঁড়িয়ে একই মঞ্চে শেয়ার করতে পারছি। থ্যাংক ইউ দাদা। ঈশানের জন্য একটা জোরে হাততালি। আরো অনেক দিন অনেক ভালো গান আমাদের শোনাবে ঈশান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ঈশান, থ্যাংক ইউ অনুপম দা। আর একটা গান আছে কিন্তু সেটা আমরা এখন গাইবো না। কেন গাইবো না? কেন? কারণ গানটা রিলিজই হয়নি এখনো। ও। তোমরা অপেক্ষা করো, ট্রেলার আজকে, ট্রেলারের পরে কিছুদিন বাদে গানটা শুনতে পারবে। ধন্যবাদ দেব রানাদাকে, রানা সরকারের জন্য একটা জোরে হাততালি, যার মাথায় আইডিয়া এসেছিল দেব শুভশ্রী একসঙ্গে, এবং যে পরিচালককে সঙ্গে নেওয়া হয়েছে কৌশিক গাঙ্গুলির জন্য একটা জোরে হাততালি। এরপর বাকি সব হাততালি দেব আর শুভশ্রীর জন্য। আপাতত বিদায়। কিন্তু অনুপম দা যখন আমাকে জিজ্ঞেস করলে যে সেই গানটা এখন গাইবো না কেন, আমি ভাবলাম তুমি বলবে এমনি। থ্যাংক ইউ অনুপম দা। এমনি এমনি কোনো কিছু হয় না, আবার বলছি আমি, এমনি এমনি কোনো কিছু হয় না। আমাদের এটা দেখিয়ে দিতে হবে এই 10 বছর যে আমরা অপেক্ষা করেছি সেটা এমনি এমনি করিনি। আমাদের এত উন্মাদনা, আজকে তোমরা টিকিটের জন্য এখানে, আমি দেখেছি, কালকেও আমি এখানে এসেছিলাম, টিকিটের জন্য কতটা ঝামেলা করতে হয়েছে। অনেকে টিকিট পায়নি, তারাও মারপিট করে এখানে টিকিট পাওনি, সেটা এমনি এমনি না। সবার বইয়ের পাতার ভাজে ভাজে যে দেবদা শুভশ্রীর ছবি থাকে সেটা এমনি এমনি না, সেটা বুঝিয়ে দিতে হবে। যদি দেবদা আর শুভশ্রীকে তোমাদের সামনে আনতে চাও, দেশু জুটিকে যদি তোমরা একসাথে দেখতে চাও, বাংলার মেগাস্টার এবং লেডি সুপারস্টারকে একসাথে যদি দেখতে চাও, তোমাদের হাইপ তুলতে হবে, প্রচুর আওয়াজ করতে হবে। এখানে একটা মিটার লাগানো আছে, তোমরা যত আওয়াজ করবে মিটারটা তত ওপরে উঠবে। যদি পুরোপুরি টপ লেভেল অবধি ছুঁয়ে যায় মিটারটা তোমাদের আওয়াজে, তাহলে দেবদা আর শুভশ্রী তোমাদের সামনে আসবে, না হলে কিন্তু হবে না। তো দেখা যাক কতটা চিৎকার করতে পারো তোমরা আজকে। মেগাস্টার আর লেডি সুপারস্টারের নাম ধরে হয়ে যাক জোরে চিৎকার, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, আরো জোরে। কাউন্টডাউন দিচ্ছি, জোরে জোরে চিৎকার। 10, 9,
7, 6, 5, 4, 3, 2, 1. চিৎকার আরো জোরে। চিৎকারটা যেন না থামে, ঠিক আছে? শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। বাংলার লেডি সুপারস্টার একটাই, সেটা কে? বাংলার লেডি সুপারস্টার একটাই, সেটা কে? তো বন্ধুরা লাইভটা দেখতে থাকো, এখনো শেষ হয়নি কিন্তু। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালোবাসা করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি যা। সবই যখন গেছো বুঝে, নাও না নিজের জবাব খুঁজে। যাও না বাবা, আর তো পারি না। এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে আছে গুঁড়ো গুঁড়ো মেঘেদের আনাগোনা। তুমি কেন কিছু দেখেও দেখছো না? আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালোবাসা করো। ডান্সাররা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডান্সাররা সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। মাইক।
বলো বলো দেবদা, আমি কিছু বলছি না, প্লিজ বলো। ধন্যবাদ। ধূমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শুভশ্রী কি কিছু বলবে? আহ, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। এমনি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এমনিটা এমনি এমনি না, এমনিটা এখান থেকেই এসেছে। এবার বুঝতে পেরেছি আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এমনিটা এখান থেকে আসেনি, এমনিটা এমনি এমনি আসেনি। আমাকে বাড়ি ফিরতে হবে। না দেবদা, বসো। শুভশ্রী প্লিজ বসো তোমরা। হ্যাঁ, বসার জায়গাও আছে? অফকোর্স, বসার আগে আমি বলতে চাই কিছু কিছু মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই আমার পরিচালক কৌশিক গাঙ্গুলি। 2015-তে আমি বলছি একটু প্লিজ ধূমকেতু নিয়ে কথা বলে নি। আচ্ছা, শর্টেই বলে দিই, কৌশিক দা, রানা দা, দেব, অফকোর্স যে সময় আমাকে এই ছবিটা অফার করেছিলে তোমরা, সেই সময় থেকেই হয়তো আমার এই অভিনয়ের জার্নিটা শুরু হয়। এবং ইটস আ বিউটিফুল মুভি। 14ই অগস্ট থেকে তোমাদের কাছে আসছে। আর এটাই বলতে চাই যে এই 9 বছরে সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, ধূমকেতুরও একটা নির্দিষ্ট সময় এসেছে, সেটা রিলিজ হচ্ছে। আর স্পেশালি অ্যাবাউট মি অ্যান্ড দেব, আমরা দুজনে কখনোই এফর্ট দিইনি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে। তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে, তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। বাবা, এটার পর একটা কথা বলতেই হয় দেবদা। হ্যাঁ, আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি, আমার মা বাবার কাছে শুনেছি, আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম। ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছেন। তারপরে আমরা দেখেছি বোম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত, ওনারাও 50-60টা সিনেমা একসাথে করেছে। তারপরে এত পপুলার একটা জুটি ওনাদের, তারপরেই যদি কোনো জুটি থাকে, আর সেটার জন্য এত উন্মাদনা তো আমরা দেখিনি কারোর জন্য। দেশুর জন্য তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে মনে হয়। কয়েকশো না, আমার মনে হয় 4টে ছবি হয়েছে। কি বলছো? 4টে না 5টা। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। ও আসলে 5টা নয়, 6টা। ধূমকেতুকে ভুলে যেও না। ও ইয়েস। তুমি যেখানেই থাকো, যত বড়ই হও না কেন, ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। এবার প্লিজ তোমরা বসো। তোমার কোন প্রোফাইলটা, লেফট অর রাইট? সব প্রোফাইল। এই বাবা, অডিয়েন্স এত শান্ত কেন? শান্ত থাকলে হবে না, আমার আওয়াজ যেন শোনা না যায়, ঠিক আছে? আমি অডিয়েন্সদের থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি, সেগুলো থেকে আমি নিজে কিছু প্রশ্ন বানিয়েছি। তাই? কারণ দেবদা, আমি বলো। তোমার কত বড় ফ্যান আমি বারবার বলেছি। থ্যাংক ইউ রোহন, থ্যাংক ইউ সো মাচ। আর- আমি একটু বলি কে, রোহন আজকে সত্যি ব্যস্ত ছিল। আমরা ওকে পরশুদিন ফোন করি, ওর একটা শো হওয়ার কথা ছিল, আজকে রিহার্সাল ছিল। আমার একটা ফোনেই বললো সব ক্যান্সেল দাদা, আমি আসছি, আমাকে শোতে নিক বা না নিক, বাট আমি এই শোটা আমি করব।
তো রোহন আমার আমার খুব অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার ঘরেরই ছেলে, আমার ইজ লাইক এ ফ্যামিলি টু মি। থ্যাংক ইউ রোহন, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। সো মাচ আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। ধূমকেতুর সাথে আমি জুড়ে গেলাম আমার মনে হচ্ছে আজকে। ধূমকেতু ছবিটা এখন আমারও ছবি। তো সমস্ত দর্শকদের প্রতিনিধিত্ব করছি আমি এখানে, কারণ সবাই ওরাও ফ্যান, আমিও ফ্যান, ওরা আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। তাই আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি। রোহন, আমার মনে হয় প্রশ্ন হবে, কিন্তু তার আগে আমারও কিছু বলার আছে। আমি অনেকবারই তোমরা আমার ইন্টারভিউতে দেখেছো, আমি সবসময় বলতাম যে ধূমকেতু আমার ক্যারিয়ারের বেস্ট। আমি প্রচুর পরিশ্রম করেছি। আমি না, আমরা রাদার কৌশিকদা আজকে জন্মদিন, শুভ জন্মদিন কৌশিকদা। মানে আমি এতটাই কাজ নিয়ে এই ইভেন্ট নিয়েছিলাম, কালকে রাত্রে 1টার সময় কৌশিকদাকে ফোন করেছি, 1:30 অবধি আমরা কথা বলেছি। জাস্ট 3টের সময় মনে পড়লো কি আমি কৌশিকদাকে বার্থডে উইশই করিনি। আবার সকালবেলা ঘুম থেকে 6টার সময় আমাদের গ্রুপে মেসেজ করেছেন, দেখি কৌশিকদা জেগে গেছে। আমি কৌশিকদাকে ফোন করে প্রথমে সরি বললাম কি আমার না কাজের মধ্যে এত কিছু চলছে, আমি উইশ করতে ভুলে গেছিস। তো কৌশিকদা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ বলছি, হ্যাপি বার্থডে অ্যান্ড থ্যাংক ইউ ফর কাস্টিং মি। সি আমরা আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী হলাম। আমার মনে হচ্ছিল কি কেন আমরা একটা সেলিব্রেশন করব না, একটা ফেস্টিভ করতে, একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা, তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা, আমি সেটাকে রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম। তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য, যারা এখানে পৌঁছতে পেরেছেন, যারা টিকিট পেয়েছেন তাদের জন্য, এবং যারা পাননি, যারা বাংলা ছবিকে আগলে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, লড়াই করেছে তাদের জন্য। এটা টিম ধূমকেতু, টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, টিম ডাক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা, আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিতভাবে কোনো ইউটিউব বা কোনো পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে 100 দিন 150 দিন কমপ্লিট করে, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা ভুলে গেছি ধূমকেতুকে, আমাদের অনেক জীবন পাল্টে গেছে, আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে, আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসছে, ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, অনেক গ্যাপ বেড়েছে, কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন। আমার সত্যি মনে হয় কি আমার বাবা আমার বোনকে সামনে দেখতে পাচ্ছি, হয় না কি একটা একটা পুণ্য কি তুমি জীবনে কিছু ভালো কাজ করেছো সেটা ফল দেয়। আমি সবসময় বিশ্বাস করি বাবা মার স্ট্রাগলটা ভগবান তাদেরকে দেয় না, সেই ফলটা আমাকে দিয়েছে। নিশ্চয়ই কোনো একটা পুণ্য করেছিলাম বলে ধূমকেতুর মতন ছবি 10 বছর পর রিলিজ হওয়ার সত্ত্বেও এই উন্মাদনা, এইভাবে পাগলামি, মাতামাতি, আমি ভারতবর্ষ বলবো না, পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি 10 বছর পুরনো ছবিকে নিয়ে উন্মাদনা আমি আজ পর্যন্ত দেখিনি। ধূমকেতু আমাদের কাছে একটা ইমোশন। যদি আমি বুক চিরে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটার প্রতি, তোমরা ভাববে বিকজ অফ শুভশ্রী, বিকজ অফ সো মেনি থিং। না না না, এই ছবিটা এমন একটা পরিশ্রম, আমি শুনছিলাম কৌশিকদা বলছিল কি এই ছবিটা শুধু আমাদের কাছে একটা একটা সিনেমা নয়, কি একটা দারুণ লোকেশন, দারুণ কাস্টিং, যেটা আজকে বিশাল বড় একটা হিট জুটি, রানা সরকার, তার দারুণ একজন আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষ। শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধূমকেতু আমাদের কাছে, সেটা ইমোশন বা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারবো না। আর মনে হয় কি 14 তারিখে যখন আপনারা ছবিটা দেখবেন, আমি যে শব্দগুলো এখন বলছি অক্ষর অক্ষর আপনারা বুঝতে পারবেন ধূমকেতু কেন এতটা আমাদের কাছে প্রিয় একটা সাবজেক্ট। আমাদের রাগ, অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চতে এসেছি। বিশ্বাস করুন, আমরা হয়তো আরো ছবি করব, ও লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে, আমি হয়তো অন্য কিছু হব, কৌশিক গাঙ্গুলি হয়তো আরো 40-50টা জাতীয় পুরস্কার পেয়ে যাবে, রানা সরকার হয়তো আরো অনেকগুলো ছবি করবে। কথা দিয়ে রাখছি, ধূমকেতু আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না। এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধূমকেতুকে কিছু দিতে চাইছিলাম। হয় না কি একটা 10 বছরের যন্ত্রণা, 10 বছরের একটা আবেগ, I also want to give something to ধূমকেতু। আজকের ইভিনিংটা আমার এই ছবিকে দেওয়া, এবং এই শ্রোতা যারা তোমরা বা যারা দর্শক যারা হয়তো আমাকে এখন লাইভ দেখছে বা রেকর্ডেড ভিডিও দেখবে, ডিলেট ভিডিও দেখবে, এইটা আপনাদেরকে ট্রিবিউট জানানো। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা এরকমভাবে আমাদের সঙ্গে মানে কি বলবো সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দুজনের যখনই কোনো সিনেমা রিলিজ হয় তখন সেটা আমাদের বাংলার দর্শকের কাছে উৎসবে পরিণত হয়। আর ধূমকেতু বাংলার সবচেয়ে বড় উৎসব, সেটা প্রমাণ করে দিয়েছো তোমরা সবাই। তাই তো বাংলার সবচেয়ে বড় উৎসব এখন ধূমকেতু। আমি প্রশ্নে যাই,
প্লিজ প্লিজ কঠিন প্রশ্ন করো না, না না কঠিন না, দুজনেরই সংসার আছে। কঠিন না, মন থেকে শুধু। না দেবদা, তুমি, আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে, দেখা হলে কি কথা বলবো, তো দেখা হলো, কি কথা বললে প্রথমে? হ্যাঁ, শুভশ্রীকে। সত্যি কথাটা বলবো না অ্যাক্টিং করবো? না না, সত্যি বলো, সত্যি বলবে তো? ওকে, আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে। ওকে দেখা হয়ে একটাই কথা বললাম, একটু হেসো, মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। আমি জাস্ট হাসিটা মিস করলাম, বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই, বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে, তাই তো বলেছি। তুমি কি বলেছো? ক্যান আই জয়েন, মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, সো এটা সবাই বলবে শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে, আমি সব শুভশ্রী সময় তার সাথে কি স্মাইল বললো, হাসি বললো, আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছে কি। আরে না না, স্কিডে কাম অন यार। হ্যাঁ, সো আরে 10 বছর এখন দেব পাল্টাইনি। হ্যাঁ বলো, কিছু বলছিলে তুমি। তো আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে, সো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাওনি। তুমি কি এতটা সিরিয়াস হয়ে খেলবে? না, আর আমি কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ, মানে হ্যাঁ, আমার মানে যে আমি- প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু। হ্যাঁ, ও ওকে, সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, কাম অন, ইউ সে, ইউ আর সেইং সামথিং। না না, এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। তাছাড়া অফকোর্স যেটা যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদেরও উৎসাহ সবসময় ছিল, আমরা উদ্গ্রীব হয়েছিলাম। কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল, বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিল। একটা প্রশ্ন করব তোমাদের দুজনকে। একটা কেন, তুই টোটাল কটা করবি? অনেকগুলো আছে, আমি এটা একটু দূরে সরে করি। তোমরা দুজন দুজনকে স্টক করো। ভাই প্রশ্ন শুধু শুনবি এনেছি আমি। আমরা দুজন দুজনকে স্টক করি কিনা? তোমরা দুজন দুজনকে স্টক করো। নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে, কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছি জীবনে যে যদি 1 মিনিটে যদি কতবার নিঃশ্বাস নেওয়া জানি না, বা ডাক্তার যদি কেউ থাকে, কারেক্ট মি ইফ আই এম রং, যদি নিঃশ্বাস নেওয়ার একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টক কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টক কাকে করে? যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিডে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিডে থাকে ও। আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো সি, আমাদের স্টক করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, আই এম শিওর। তো আই থিঙ্ক উই আর আপডেটেড। আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি। এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা, তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি। অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ, ওইদিকে ও পোলে, আমি ওই পোলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়েই যেত, রাইট? সেখানে তো দেখা হয়ে যেত, তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না। এবং তার সাথে সাথে যেটা ও বললো যে এত ভালো ভালো কাজও করছে, সেই কাজের রিপোর্ট
অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর, তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে। সো সেইগুলোর জন্য আর স্টক করতে হয় না, আমরা সবাই সবারই খবর রাখি। আমরা সবসময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোয়েশ্চেন আসে যে দেব দেবীর ব্যাপারে লিখতে বলে কাউকে, ওকে বাচ্চারা অনেক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয়, দেবের পর একটাই নাম চলে আসে। এটা এখন নয়, এটা কিন্তু খুব ছোটবেলা থেকে, মানে হ্যাঁ সব সময়। মানে আমাদেরও ছোটবেলা থেকে, আমি তো দেখেছি এটা পরাঞ্জয়ের সময় থেকে হয়ে আসছে। হ্যাঁ একদমই তাই, তখন থেকে এখনো হয়, এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয়। তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয়? কি মনে পড়ে, কি কথা মনে পড়তে পারে? আর তোমার কাছেও সেম কোশ্চেন আমার। না, কি উত্তর হতে পারে কি জানো, এমনি ওকে না না, বাট সি দ্য থিং ইজ দ্যাট কে রোহন, একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার, আর মনে হয় কি তোমরাও সহমত হবে কে এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। তো আমরা যদি সেলিব্রেটেড হই, বিকজ আমরা এমন কিছু করেছি, আমাদের পরিচালক আমাদের প্রযোজক এমন কিছু আমাদেরকে দিয়েছে কে যাতে আজ অবধি আমরা চলে যাব, কিন্তু আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নিয়ে আমাদের স্মৃতি, সেটা আমার মনে হয় কি বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না। প্রজন্ম চেঞ্জ হবে, আজকেও আমরা উত্তম সুচিত্রা নিয়ে আলোচনা করি, আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। সেই ভালোবাসা, ভালো লাগা না এমন একটা জিনিস, সেটা থেকে যায়। আর কিভাবে হয় সেটা আমরাও জানি না, আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন, আমি জানি না, আমি এমন কিছুই করিনি, আমি শুধু আমার কাজ করে গেছি, আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করেছি করার জন্য, আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষ এটা না মনে হয় যে দেবের ছবি হিট হয়ে গেছে বা দেব এমপি হয়ে গেছে বলে বেশি ফুটানি মারছে, তা নয়। তো আই হ্যাভ কেপ্ট এ চেক অন মাই সেলফ। তো আমার মনে হয় কি এই যে জুটি, সত্যি আমারও ভালো লেগেছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল, দেবীর জায়গায় দেব শুভশ্রী লিখেছে, তো অফকোর্স ভালো লাগে কি অ্যাটলিস্ট অ্যাজ এ অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয়, মানে খুব যদি 100%-এর মধ্যে খুব কম জুটি, আমার মনে হয় পার্সেন্টেজ অফ 2 or 3% জুটি যেটা সেলিব্রেটেড জুটি হয়, আদারওয়াইজ সব প্যারিং হয়, জুটি হয় না। তো আই থিঙ্ক আই এম ফর্চুনেট কে শুভশ্রীর সাথে 10 বছর আমরা কাজ করিনি, যদি ধূমকেতু সাপোজ টু বি আওয়ার লাস্ট ফিল্ম যেটা আমরা কাজ করেছি, তার সত্ত্বেও আমাদেরকে নিয়ে এই উন্মাদনা, এই মাতামাতি, তো ডেফিনেটলি ভালো লাগে। হিস্ট্রির পার্ট হতে কার না ভালো লাগে? সো আমার মনে হয় আমরা হিস্ট্রির পার্ট, যেটা বারবার একটু আগেই তুমি শুরু করলে যে, আরে বলতে দাও ওকে, এমনি ছবিটা কম প্রমোশন করেছে, পুরোটা নিগড়ে নিতে হবে আমাকে আজকে। এমনি যেটা তুমি শুরু করলে যে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুটি যাদের যাদের নাম, তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে, এটার থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি, তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিনি, তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে, তারপর দেবকে পাবে এটাও ভাবনি। আমারও এরকম ভাবে যাচ্ছিল আর কি রিংটা, যেটা এতটা সেলিব্রেটেড জুটি, এবং এত বছর পর মানুষের এত উন্মাদনা এই জুটিটাকে নিয়ে, যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফর্টটা দিই নি যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য। শুধু আমরা কেন, যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি, প্রডিউসাররাও ভাবেনি, শুধু ভেবেছে তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে। আমরা ভেবেছি শুধু। আচ্ছা, আমাদের মতো কি তোমাদেরও মনে হয় যে তোমরা দুজনই টলিউডের লাস্ট বেস্ট জুটি? তাই তো? মানুষ যখন বলছে আমরা আবার কি বলবো। আর আজকের দিনটার পর তো আর কেউ কিছু বলতেও পারবে না। হ্যাঁ, মুখস্থ করে নে।
মুখস্থ না, আমি প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেবদা। না না, হ্যাঁ একদম দেবদা, একটা প্রশ্ন করবো, মারবে না তো? তোমার মুখস্থ হয়ে গেছে কি করে? মারবে না তো দেবদা প্রশ্নটা করলে? দেখ, আমি তোকে মারবো না, মেক শিওর দ্যাট আমি যেন মার না খাই। ঠিক আছে, তাহলে করেই নি একটা প্রশ্ন। হ্যাঁ, বলছি তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ইনস্টাগ্রাম। বললাম ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি, এটা ব্লক যথেষ্ট। কে করলো? ব্লকটা করলো কে? আ- ব্লক করলো কে? আমি ব্লক করিনি। আমি আচ্ছা নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে। দেবদা, তোমার ফোন উত্তম। কোথায়? আরে ফোনটা নিয়ে আয়। এটা ইতিহাস তৈরি হচ্ছে, জোরে হাততালি হবে সবাই মিলে। তারা তো আইডি খুঁজছি, ওয়েট। তোমাকে জাস্ট ফলো করেছে, দেখো তুমি পেয়েছি, পেয়ে যাবে পেয়েছি। নোটিফিকেশনে। নেটওয়ার্ক নেই। পেয়েছি পেয়েছি পেয়েছি। ওকে, ইউনিভার্স একটু সময় নিচ্ছে। ফলোইং। ঠিক আছে, হ্যাঁ সব হবে, দাঁড়াও। দেবদা আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে? তুমি যত খুশি প্রশ্ন আমাকে করতে পারো, কারণ মার খাওয়ার ভয় আমার নেই। লেডি সুপারস্টার বলে কথা। আমার নেক্সট কোয়েশ্চেন, লাস্ট 10 বছরে তোমাদের যত সিনেমা এসেছে, একটা ফ্যান ওয়ার চলেছে, প্রচুর ঝগড়া ঝাঁটি সবার মধ্যে, অনেক কিছু চলেছে, আবার অনেকে একসাথে মিস করেছে তোমাদেরকে। লাস্ট যখন খাদান এসেছিল, তোমারও সিনেমা এসেছিল একসাথে। কি নাম ছিল সিনেমার? সিনেমা সন্তান, আবার কি? সন্তান সন্তান সন্তান। হ্যাঁ, তো একসাথে খাদান আর সন্তান এসেছিল, তখন একটা ফ্যান ওয়ার আমরা দেখতে পেয়েছিলাম। এগুলোকে কিভাবে ডিল করো তোমরা, বা কি মনে হয় তোমাদের সেই সময়গুলোতে? See, এবারে অ্যাক্টিং করবো না সত্যি কথা বলবো? না না, সত্যি কথা, সত্যি সব কথা। সত্যি কথা। আগে আমি কি বলবো, মানে সন্তানও কোথাও মনে হয় আমারই ছবি, কারণ ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। সবই তো আমার। Again, half truth is dangerous. Let me complete the sentence. যেটা বলছিলাম, সবই যখন আমার বলছি, আমি আমার মনে হয় এখন এটা প্রমাণ হয়ে গেছে, আমি অভিনেতা যতটা না পজিটিভ, আমি প্রডিউসার হিসেবে ড্যাম পজিটিভ। মানে না, টাকার জন্য নয়, টাকা লাগানোর কথা না, আমার প্যাশনটাই আলাদা। আমার এমন কিছু করতে চাই যেটা বাংলা ছবি ইতিহাস হয়ে থাকবে। কারণ আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, মানে মনে হচ্ছে ভয় পেয়ে, মনে হচ্ছে আমরা যে যা করছে সেরকমভাবেই চলতো, সেটা আমার মনের মধ্যে নেই। খাদান আর সন্তান নিয়ে বলি, আমার যখন প্রথম প্রোডাকশন হাউস খুলেছিলাম, আমি যদি ধূমকেতুকে একটু সরিয়ে রাখি, ধূমকেতুতেও আসবো, তো আমি প্রথম ফোনটা রাজ চক্রবর্তীকে করি। কি আমার মনে হয়েছিল আমার প্রোডাকশন হাউস রাজ চক্রবর্তী ছাড়া চলবে না।
তো I went up to him and he was very spontaneous. And আমার আর রাজের আমার মনে হয় উই শেয়ার এ ভেরি গুড বন্ড অ্যান্ড ও কোথাও যেন আমারই মতো। আমরা এত ভেবে কথা বলি না, যেটা মনে আছে সেটা মুখে আছে, আর আমরা ভুলেও যাই, আমাদের ওই লাগেজটা নেই। তো সেই জন্য এই কথাটা বলতে পারি কি রাজ চক্রবর্তীও কোথাও আমারই মনে হয়। অ্যান্ড এবং আমার সো কল ফার্স্ট প্রোডাকশন যেটা এখন 10 বছর পর রিলিজ হচ্ছে, তার প্রথম নায়িকা শুভশ্রী। তো কোথাও যেন ভালো লাগে, কিন্তু খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান 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 করে। আমার রাজ, আই লাভ ইউ রাজ, বাট তার পিছনে যে একটা হাসি ছিল সেইটা আমাকে কষ্ট দিয়েছিল। কে হাসিটা না হলেও চলতো। তো আমি সায়ন্তন, আমরা ট্যুরেই ছিলাম, আমার কাছে এলো সায়ন্তন, বাসের মধ্যে ছিল খাদানে। আমি সায়ন্তন জিজ্ঞেস করলাম আমরা কোন গিয়ারে প্রমোশন করছি? তো দাদা আমরা টপ গিয়ারে আছি। না না, আমাদের গিয়ারটা চেঞ্জ হবে, আরো 10 লেভেল আপ করতে হবে, প্রমাণ দিতে হবে। বাট জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক এটা ইম্যাচুরড, এমনি একটা মনের জন্য বললাম। এইটা শুনে খুব ভালো লাগলো যে একটা হাসি যদি গিয়ার চেঞ্জ করাতে পারে তাহলে তো ক্যা বাত। ও আরো 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 বেশি করে হাসবো, বিকজ আমি চাই ওর প্রোডাকশন হাউস অনেক বড় জায়গায় যাক। কারেক্ট আছে একদম। আচ্ছা দেবদা, যদি হ্যাঁ বেটা, সব প্রশ্ন আমাকেই কর। না না একসাথে একসাথে, ঠিক আছে আমি শুভশ্রীকে আগে করছি এই প্রশ্নটা। যদি দেবদার বায়োপিক হয়, হ্যাঁ, যদি দেবদার কখনো বায়োপিক হয়, তাহলে তোমার চরিত্রটা ওখানে কে প্লে করবে, তোমার কি মনে হয়? কোনো প্রশ্ন হলো? তুমি করবে? পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি পৃথিবীতে? পারবো না তো, আমি এটা শুনতে চাইছিলাম আচ্ছা তোমার তুই মুখে। তো ছাড়, ও পারবে কিনা জিজ্ঞেস কর। পারবে দেবদা? বায়োপিকটা এখন দরকার নেই। না না, বাট জোকস অ্যাপার্ট, সি আই থিঙ্ক এটা পার্সোনাল কোশ্চেন ছিল না, আমি ভুলে গেছি, প্রফেশনালি গুলিয়ে ফেলেছি। ওয়াজ ইট আ পার্সোনাল কোশ্চেন? না 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 পার্সোনাল। তোমাকে নিয়ে ছবি বানানো হচ্ছে দেব। ওকে, আই থিঙ্ক হ্যাঁ শুভশ্রী রোলটা শুভশ্রী করা উচিত। আর যদি শুভশ্রীকে নিয়ে বায়োপিক হয় তাহলে তোমার ক্যারেক্টারটা কে করবে? ভাবছে দেবদা, ভাবছে। একটা নতুন হিরোকে লঞ্চ করে দেবো। অ্যাকচুয়ালি দেব এখন প্রোডিউসার হয়ে গেছে, ও ভাবছে যে একটা নতুন হিরো লঞ্চ করা যায়। হ্যাঁ আচ্ছা, আমি করে দেবো, চলো। ঠিক আছে, তাহলে চান্স আছে আবার দুজনকে একসাথে দেখার। তোমরা দুজন দুজনকে একটা ওয়ার্ডে কিভাবে ডেসক্রাইব করবে? একটা ওয়ার্ডে। ওয়ার্ড না, সেন্টেন্স দিয়ে করতে, আমাকে নিয়ে একটা ওয়ার্ডে হবে না, ঠিক আছে। সম্ভব না। একটা সেটা- পোয়েট্রি লিখতে হবে। হ্যাঁ সেন্টেন্স হতে পারে, সেটা গানও হতে পারে, কোনো একটা গান দিয়ে ধরো দুজনকে। বলো। গানই করি। নিশ্চয়ই, গান গাইবে? ওয়াও, আরো ভালো। বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ির ছাই খোকা হাত পেতে নেয়। আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট সং ফর হিম। এটা কমপ্লিমেন্ট ছিল না ঠুকলো গো? বুঝতে পারলাম না। দিল না দিইনি, আমি যা বলি হার্ট মন থেকে বলি। বাহ, ও তো জিতে যাচ্ছে ভাই। দেবদা, জেতার কি আছে, আমরা এখন টিম। ও ইয়া হ্যাঁ, আমি কি ডিসাইড তুমি। করব? আরে বলো। আরে গান ভাবছি, তোমার মতন মুখস্থ করে আসিনি না, ভাবিনি উত্তর দিতে হবে। ওকে, আই থিঙ্ক যদি গান হয় তো আমার মনে হয় কি এই সিচুয়েশনে দাঁড়িয়ে, আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি, বন্ধুরা এলোমেলো ফ্রম চ্যালেঞ্জ। মনে পড়লো সেই দিনটা? দিনগুলো মনে পড়ছে? এই গানগুলো শুনলেই কত সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে আমাদের সবার। সত্যি। আর এই রুমাল দে ওকে। আমরা গান অনেক গাইবো?
এইটা ও খুব ভালো গান গায়। বন্ধুরা এলোমেলো হয়ে যাবে একবার তাহলে। দেবদা গাইবে? দেবদা একবার। এই নীল কোথায় আছিস, আয় তো। ঈশান তুই গা। কি ছিল লাইনটা? বন্ধুরা এলোমেলো মুঠো করে নিয়ে এলো সূর্যের লাল কলেজের আশে নাঙ্গলোর ক্যাম্পাসে এক মুঠো ছুটির কমাল রাপ্পা রাপ্পা রাপ্পা। পেরেছি আমি। রাপ্তা রাপ্তা তারারারা রাপ্তা রাপ্তা। ওকে, আমরা শুনেছি দেবদা, তুমি যখন প্রোডাকশন হাউস খুলছিলে তুমি বলেছিলে আমার প্রথম প্রোডাকশনে শুভশ্রী হিরোইন হবে, এটা কি সত্যি? এক্সকিউজ মি, ওটা আমি বলেছিলাম তুমি বলেছিলে? যে তুমি যখন একটু ভুল ইনফরমেশন ছিল আমার কাছে। হ্যাঁ, তুমি যখন প্রোডাকশন হাউস খুলবে তখন যেন ফার্স্ট হিরোইন আমিই হই। কন্টেন্ট ফোর্স এখান থেকে ওইখান থেকে